বাংলার বুকে এমন কিছু মন্দির আছে যেগুলো ঠিক মন্দির নয়, বরং পোড়ামাটির এক একটা মহাকাব্য। ভাবুন একবার, প্রতিটি ইটের গায়ে খোদাই করা আছে গল্প, ইতিহাস আর আমাদের সংস্কৃতি। এগুলোকে শুধু উপাসনালয় বললে কিন্তু ভুল হবে। এগুলো আসলে কাদামাটিতে লেখা এক একটা বিস্ময়কর আখ্যান। তো এই যে মন্দিরগুলো, এগুলোর দিকে তাকালেই মনে একটা প্রশ্ন জাগে, একটা রহস্য কাজ করে। কারণ এগুলো তো শুধু ধর্মীয় জায়গা নয়, এর প্রত্যেকটা দেওয়াল জুড়ে রয়েছে জটিল সব গল্পের জাল। কিন্তু কি সেই গল্প? আর শিল্পীরাই বা কেন দেবতাদের সাথে সাথে সাধারণ মানুষের জীবনকেও মন্দিরের গায়ে খোদাই করে গেলেন? শুধু এই প্যানেলটার দিকে একবার তাকান, কি অবিশ্বাস্য ডিটেইলিং, তাই না? এখানে দশানন রাবণকে দেখা যাচ্ছে, কিন্তু যুদ্ধের মেজাজে নয়, বরং হাত জোর করে প্রার্থনা করছেন। এই একটা দৃশ্যই কিন্তু আমাদের সব জানা ধারণাকে একেবারে নাড়িয়ে দেয় আর মনে হাজারটা প্রশ্ন তুলে দেয়। আজ আমরা ঠিক এই রহস্যের গভীরে ডুব দেব। চলুন একসাথে খুঁজে বের করার চেষ্টা করি পোড়ামাটির এই দেয়ালগুলো আসলে আমাদের কি গল্প বলতে চায়। তবে হ্যাঁ, এই গল্পগুলো বুঝতে হলে আগে তো বইটা খুলতে হবে, তাই না? মানে আমাদের মন্দিরগুলোর স্থাপত্য শৈলীটা একটু বুঝতে হবে, কারণ এই স্থাপত্যের নকশার মধ্যেই কিন্তু লুকিয়ে আছে গল্পের আসল প্রেক্ষাপট। চলুন তাহলে প্রথমেই দেখে নেওয়া যাক বাংলার মন্দিরগুলোর গড়ন ঠিক এমন কেন হল। এর উত্তরটা মজার ব্যাপার হলো লুকিয়ে আছে বাংলার ভূগোলে। দেখুন, বাংলায় কিন্তু পাথর প্রায় পাওয়াই যায় না। তাহলে মন্দির হবে কি দিয়ে? যেটা এখানে প্রচুর পরিমাণে পাওয়া যায় তা হলো নদীর ধারের উর্বর পলিমাটি। আর এখানকার কারিগররা ঠিক ওটাকেই কাজে লাগালেন। এই মাটি দিয়েই তৈরি করলেন পোড়া মাটির ইট, আর সেই ইট দিয়েই জন্ম নিল বাংলার এই একেবারে নিজস্ব স্থাপত্য রীতি। আচ্ছা, এই মন্দিরগুলোর নকশার অনুপ্রেরণা কোথা থেকে এলো বলতে পারেন? শুনলে অবাক হবেন, এর উৎস হল বাংলার গ্রামের অতি সাধারণ এক কুঁড়েঘর। হ্যাঁ, ঠিকই শুনছেন, বাঁশের কাঠামোয় তৈরি খড়ের চালের যে পরিচিত বাঁকটা আমরা দেখি, হুবহু সেই বাঁকটাই ফুটিয়ে তোলা হয়েছে ইটের মন্দিরের ছাদে। ভাবা যায়? কি অসাধারণ একটা ভাবনা! স্থাপত্যের এই বিশেষ ধরনটাকেই বলা হয় চালা রীতি। খুবই সহজ, যদি দুটো চাল থাকে তাহলে ওটা হলো দোচালা, আর চারটে চাল থাকলে সেটা চারচালা। আর এই চালা শৈলীটাই কিন্তু বাংলার মন্দির স্থাপত্যের একদম মূল ভিত্তি। এরপরেই আসে জোর বাংলা রীতি। নামটা শুনেই বোঝা যাচ্ছে, তাই না? এখানে আসলে দুটো দোচালা কাঠামোকে পাশাপাশি জুড়ে দেওয়া হয়। একটা অংশ কাজ করে বারান্দার মতো, আর অন্যটা হলো মূল মন্দির বা গর্ভগৃহ। এটা কিন্তু বাংলার স্থাপত্যকলার একটা দারুণ নিজস্ব উদ্ভাবন। আর সবশেষে আসছে রত্নশৈলী। এটা বেশ ইন্টারেস্টিং, কারণ এই শৈলীতে বাংলার নিজস্ব চালারীতির সাথে ইসলামিক স্থাপত্যের মানে গম্বুজ আর খিলানের একটা মিশ্রণ দেখা যায়। এখানে ছাদটা হয় মূলত ফ্ল্যাট বা সমতল, আর তার উপরে বসানো থাকে এক বা একাধিক চূড়া, যেগুলোকে রত্ন বলা হয়। তো স্থাপত্যের গঠনটা তো বোঝা গেল। এবার চলুন আসল জায়গায় ফেরা যাক, মানে গল্পের জগতে। মন্দিরের দেওয়ালে যে রামায়ণের কাহিনীগুলো খোদাই করা, তার উৎস কিন্তু বাল্মীকির লেখা মূল সংস্কৃত রামায়ণটা নয়। এর উৎস হল এমন একটা গ্রন্থ যা আপামর বাঙালির একেবারে হৃদয়ের কাছের জিনিস হয়ে উঠেছিল। মন্দিরের শিল্পীরা আসলে বাল্মীকির সংস্কৃত রামায়ণের চেয়ে অনেক বেশি অনুপ্রাণিত হয়েছিলেন কৃত্তিবাস ওঝার লেখা বাংলা শ্রীরাম পাঁচালী থেকে। কারণটা খুব সহজ। বাল্মীকি লিখেছিলেন পণ্ডিতদের জন্য খুব উঁচু স্তরের ভাষায়, আর কৃত্তিবাস লিখেছিলেন বাংলার সাধারণ মানুষের জন্য তাদের নিজেদের সহজ বাংলা ভাষায়, তাদের চেনাজানা পরিবেশের আদলে। কৃত্তিবাসের রামায়ণ এতটাই জনপ্রিয় হয়ে ওঠে যে একে তখন বলা হতো বাংলার মানুষের বাইবেল। ভাবুন, গ্রামের মুদির দোকান থেকে শুরু করে তেলকলের ঘানি সব জায়গায় মানুষের মুখে মুখে ফিরত এর লাইনগুলো। আর এই আকাশছোঁয়া জনপ্রিয়তাটাই কিন্তু শিল্পীদের সবচেয়ে বেশি প্রভাবিত করেছিল। কৃত্তিবাস কি করেছিলেন জানেন? তিনি মূল চরিত্রগুলোকে বাঙালি সেন্টিমেন্ট, তাদের মূল্যবোধ দিয়ে যেন নতুন করে গড়ে তুলেছিলেন। যেমন ধরুন লক্ষণের কথা। বাল্মীকির রামায়ণের লক্ষণ কিন্তু বেশ রূঢ়, অনেক স্পষ্ট বক্তা, কিন্তু কৃত্তিবাসের রামায়ণে তিনি হয়ে উঠলেন একজন সংযত, শ্রদ্ধাশীল আর একেবারে আদর্শ ছোট ভাই। স্বাভাবিকভাবেই এই চরিত্রটা বাঙালির অনেক বেশি আপন মনে হয়েছিল। আর এই জলজন্ত প্রমাণ কিন্তু আমরা মন্দিরের দেয়ালেই দেখতে পাই। এই প্যানেলটাই দেখুন না, এখানে লক্ষণ সীতার সামনে হাত জোর করে দাঁড়িয়ে আছেন, ঠিক কৃত্তিবাসের বর্ণনার মতো, যা তার ভক্তি আর শ্রদ্ধাকে তুলে ধরছে। এভাবেই কিন্তু কৃত্তিবাসের লেখা গল্পগুলো পোড়ামাটির ফলকে একেবারে জীবন্ত হয়ে উঠেছিল। শুধু এটাই নয়, কৃত্তিবাস কিন্তু খলনায়কদের চরিত্রেও একটা মানবিকতার ছোঁয়া এনেছিলেন, আর এমন অনেক নতুন গল্প যোগ করেছিলেন যা কিন্তু মূল রামায়ণে খুঁজেই পাওয়া যাবে না। এর ফলে কি হলো? গল্পগুলো হয়ে উঠল আরও আকর্ষণীয়,
আরও জীবন্ত। এর সবচেয়ে বড় উদাহরণ বোধহয় রাবণের চরিত্রটা। এই ফলকটা দেখুন, এখানে রাবণকে দেখানো হয়েছে রামের সামনে হাত জোড় করে দাঁড়িয়ে থাকতে। কেন? কারণ কৃত্তিবাসের বর্ণনায় রাবণ মৃত্যুর ঠিক আগে রামের মধ্যে স্বয়ং ঈশ্বরকে দেখতে পেয়েছিলেন। এই যে ভক্তিবাদের ধারণা, এটাই বাংলার শিল্পীরা তাদের কাজে ফুটিয়ে তুলেছেন। কিন্তু দাঁড়ান, গল্প এখানেই শেষ নয়। এই মন্দিরগুলো কিন্তু শুধু পৌরাণিক কাহিনীর ভাণ্ডার না, এগুলো তৎকালীন সমাজের এক জীবন্ত দলিলও বটে। শিল্পীরা শুধু রাম রাবণের গল্প বলেই থেমে যাননি, তারা নিজেদের চারপাশের জগৎটাকেও কিন্তু এই মাটির ফলকে অমর করে গেছেন। আর এখানেই লুকিয়ে আছে আসল বিস্ময়টা। এই মন্দিরগুলোর দেওয়ালগুলো যেন সপ্তদশ বা অষ্টাদশ শতকের বাংলার একটা খোলা ডায়েরি, যেখানে শুধু পুরাণের গল্প নেই, আছে জলজন্ত ইতিহাস। এই ফলকগুলোর দিকে তাকান, কি নেই এখানে? রাজকীয় শোভাযাত্রা আছে, শিকারের দৃশ্য আছে, এমনকি সাধারণ মানুষের রোজকার জীবনের ছবিও নিখুঁতভাবে ফুটিয়ে তোলা হয়েছে। মানে শিল্পীরা এক কথায় নিজেদের সময়টাকে ইতিহাসের পাতায় খোদাই করে রেখে গেছেন। তবে সবথেকে অবাক করা বিষয়টা কিন্তু এখনও বাকি। এই মন্দিরগুলোর গায়ে ভিনদেশি মানুষদেরও ছবি পাওয়া যায়। হ্যাঁ, আমি ইউরোপীয়দের কথাই বলছি। এখন প্রশ্ন হলো, একটা হিন্দু মন্দিরের দেওয়ালে ইউরোপীয়দের ছবি কেন থাকবে? এই ছবিটা দেখুন, স্পষ্ট ইউরোপীয় পোশাক, মাথায় টুপি আর হাতে বন্দুক। কারা এরা? এরা সম্ভবত সপ্তদশ শতকে বাংলায় আসা পর্তুগিজ বণিক বা জলদস্যু। বোঝাই যাচ্ছে তাদের আগমন বাংলার সমাজে এতটাই আলোড়ন ফেলেছিল যে তখনকার শিল্পীরা সেই ঘটনাটা মন্দিরের দেয়ালে খোদাই করে রাখতে একরকম বাধ্য হয়েছিলেন। তাহলে এই পুরো আলোচনা থেকে আমরা কি বুঝলাম? এই পোড়ামাটির মন্দিরগুলো আসলে আমাদের কি বলতে চায়? সব মিলিয়ে এই স্থাপত্য আর শিল্পের আসল তাৎপর্যটা কি? চলুন সবটা একবার এক জায়গায় করে গুছিয়ে নেওয়া যাক। তাহলে মূল কথাটা হলো, এই মন্দিরগুলো আসলে বাংলার একটা অনন্য কালচারাল ডিএনএ। এর স্থাপত্যের জন্ম হয়েছে এই বাংলারই মাটি আর মানুষের জীবন থেকে। এর দেয়ালে দেওয়ালে লেখা আছে বাংলা সাহিত্যের সব অমর গল্প। আর সবশেষে এটা তৎকালীন সমাজ, রাজনীতি এবং বহির্বিশ্বের সাথে বাংলার যোগাযোগের এক জীবন্ত ঐতিহাসিক দলিল। দেখুন, এই মন্দিরগুলো আমাদের তাদের সময় সম্পর্কে কত কিছু জানিয়ে গেল। কিন্তু এবার একটা প্রশ্ন, একবার ভেবে দেখুন তো, আজ থেকে কয়েকশো বছর পর আমাদের এই সময়ের স্থাপত্য, আমাদের এই বাড়ি, অফিস বিল্ডিং, শপিং মল, এগুলো ভবিষ্যৎ প্রজন্মকে আমাদের সম্পর্কে কি গল্প শোনাবে? ভাবার বিষয়, তাই না?